টানা 9 দিনের ছুটি শেষে খুলেছে অফিস আদালত। ঈদের আমেজে ঢিলেঢালা কার্যক্রম, রেল, সড়ক ও নৌপথে ফিরছে মানুষ। নৌপথে আমরা সবসময়ই যাতায়াত করি, তো ঈদের সময় তো সাধারণ সময়ের চেয়ে একটু ভিড়, তাও ভালোই ছিল। জার্নি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। উখিয়া জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলায় মসজিদের খতিব সহ নিহত 3, এলাকা জুড়ে থমথমে অবস্থা। হাতবোমা বিস্ফোরণের ঘটনায় শরীয়তপুরে আটক 7 জন, বরিশালের র্যাবের হাতে গ্রেফতার প্রধান অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কুদ্দুস। প্রত্যাবাসনে মিয়ানমার রাজি হওয়ায় আশার আলো দেখছেন রোহিঙ্গারা, ক্যাম্পে খুশির বন্যা, দ্রুত বাস্তবায়নের দাবি। এবং সারা দেশে উদযাপিত হচ্ছে বাসন্তী পূজা, মহানবমীতে ভক্তদের উপস্থিতিতে মুখর মন্দির প্রাঙ্গণ, দেশ ও জাতির মঙ্গল কামনা। আমন্ত্রণ দেশ ও জনপদ সংবাদ, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডালা ইসলাম। এবারে বিস্তারিত। ঈদ উল ফিতরে টানা 9 দিনের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, ব্যাংক, বিমা সহ সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এতে একদিকে শুরু হয়েছে কর্মব্যস্ততা, অন্যদিকে নগরীও ফিরেছে তার চিরচেনা রূপে। তবে প্রথম দিনে ঈদের আমেজে ঢিলেঢালা চলছে কার্যক্রম। প্রথমবার দীর্ঘ ছুটি পাওয়া আর ভোগান্তিহীন ঈদযাত্রা এবার দ্বিগুণ করেছে আনন্দ। বিস্তারিত তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে। দীর্ঘ 9 দিনের ছুটি শেষ, খুলেছে অফিস আদালত। তাই প্রথম কার্যদিবসে সকাল থেকেই অফিসগামী মানুষের এই স্রোত। পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করে জীবিকার তাগিদে আবারও রাজধানীতে ফিরেছেন তারা। আলহামদুলিল্লাহ, সবার আনন্দ হয়ে গেছে, এখন অফিসে যাচ্ছি। কোম্পানির চাকরি তো নির্ধারিত দিনে আসতে হয়, পরিবারকে রেখে আসলে তো একটু খারাপ লাগেই। দেশের সেবা করি তো আমরা, চাকরির জন্য তো আসতেই হয়। টানা ছুটি শেষে কর্মকর্তা কর্মচারীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে সচিবালয়। প্রথম কার্যদিবসে ছিল ঈদের আমেজ, কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় সহ ঢিলেঢালা কার্যক্রমে চাকুরিজীবীরা। গ্রামে যেতে পারছি, অনেকদিন পরে যেতে পারছি, ভালো একটা সময় পাইছি, অনেক ভালোভাবে সময়টা কাটছে। সব মিলিয়ে আমাদের এবার যাত্রাটা অনেক সুন্দর ছিল, স্মুথ ছিল। দিনের শুরুতেই নিজ দপ্তরে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, ঈদ জনগণের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে কাজ করছে। ঈদের দিনটা আর তার পর দিনটা বাদে বাকি সব দিনই আসলে কাজ করতে হয়েছে। ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয়, জীবনযাত্রা যেন সহজ হয়, সেজন্য কাজ করে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশ গড়তে সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে সেই কাজগুলো করে যাব। খুলেছে সরকারি বেসরকারি ব্যাংক, সেখানেও দেখা গেছে প্রথম দিনের কর্মব্যস্ততা। প্রথমবার এমন দীর্ঘ ছুটি পাওয়ায় আনন্দের ছাপ তাদের চোখে মুখে। ভোগান্তি ছাড়াই ঈদ উদযাপনের কথা জানান তারা। ঈদ শেষে আমরা সবাই ইনশাল্লাহ আবার কর্মস্থলে ফিরে আসছি। আমরা সেবা দেওয়ার জন্যই আমরা আপনাদের কাছে আবার চলে আসছি। আজকে না হলো আগামীকাল থেকে পূর্ণদমে মানুষের কর্মচঞ্চল ফিরে আসবে। পুরনো চেহারায় ফিরেছে আদালত পাড়াও। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, যে যেভাবে পারছে ফিরছে গন্তব্যে। এতে সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। পথে ভোগান্তি না থাকলেও অনেক এলাকায় যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সহকর্মীদের পাঠানো তথ্য, ছবিতে সালমা জাহানের রিপোর্ট। ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ। জীবিকার তাগিদে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফিরছে 22 জেলার মানুষ। ফেরার যাত্রায় এ মহাসড়কে কোনো যানজট না থাকলেও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। আগে আসলে গেলে 200 টাকা 150 টাকা, হলো 500 400 টাকা ভাড়া, আর ডবল হিসেবে ভাড়া। যাব বাইপেল, আমি ভাড়া গাড়িতে অনেক গুলা জিগাইলাম, কোনো গাড়িতে যাইতে পারি নাই, কিন্তু 500 টাকা করে ভাড়া যাচ্ছে, 600 টাকা করে। আমরা এটা তো অনুভব করি নাই, আমাদের থেকে এটা একটা ভোগান্তির মধ্যে রাখতেছে আমাদের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। সড়কে রয়েছে স্বস্তি, নেই কোনো যানজট। নোয়াখালী থেকে ফেরার যাত্রায় দেখা যায় বিড়ম্বনা, ফিরতি যাত্রায় গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেকপোস্ট। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা নিয়ে আলোচনাতে বগুড়া ও লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায় ও সাইফুল ইসলাম। শুরুতে যাচ্ছি বগুড়ায়।
সঞ্জু, সড়কে চাপ কেমন দেখছেন? কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা জানাবেন। পরিবার পরিজনকে বিদায় জানিয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ফিরে যাচ্ছেন কর্মজীবী মানুষেরা। তাদের সঙ্গী হয়েছে ঈদের এই কয়েকদিন পরিবারের সাথে কাটানো কিছু সুখকর স্মৃতি। গেল কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা ভিড় কম থাকলেও আজকেও কিন্তু বগুড়ার সকল বাস স্ট্যান্ডেই ভিড় রয়েছে যাত্রীদের, যাদের অধিকাংশই বেসরকারি চাকরিজীবী। সরকারি যারা বিভিন্ন চাকরি করে তারা কিন্তু গতকালকেই শহর ছেড়েছে, চলে গেছেন তাদের নিজ নিজ কর্মস্থলে। এবং আজকের যারা অধিকাংশ যাত্রী তারা কিন্তু অধিকাংশই গার্মেন্টস কর্মী থেকে শুরু করে দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত। আজকের থেকে গতকালকেও আমরা যেটি লক্ষ্য করেছি, গতকালকেও বেশ কিছু বাস কাউন্টার তারা কিন্তু এসি যে বাস, সেই বাসে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কিন্তু পাওয়া গেছে। সাথে সাথে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এবং বিআরটিএ কিন্তু অভিযান পরিচালনা করেছে এবং গতকাল থেকে যাত্রীদের থেকে যাদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে সেগুলো কিন্তু ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যারা দেয়নি এর মধ্যে এসআর ট্রাভেলসকে কিন্তু 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং শাফত আলী পরিবহনকেও সতর্ক করা হয়েছে। আমরা একটু সরাসরি কথা বলবো বগুড়ার ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান খানের সাথে। তারা আজকে এখানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন। কেমন গেল এবারের ঈদ যাত্রা, কোনো অনিয়ম দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বগুড়া একটি বৃহত্তর জেলা। বগুড়া জেলায় মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমাদের অতিরিক্ত পুলিশ সুপারগণ মাঠে কাজ করছে, আমাদের মনিটর করছে, আমাদের তারা গাইড করছেন। আমরা বিগত ঈদের আগে এবং ঈদের পরে এখন পর্যন্ত বৃহত্তর বগুড়া জেলা হওয়া সত্ত্বেও কোথাও যানজট পাওয়ার সুযোগ আমরা দিইনি। আমরা অল ট্রাফিক আমরা মাঠে কাজ করছি। আমরা ভাবছি যে আগামী যে 3 দিন সময় আছে বা 3-4 দিন যে যারা অফিসমুখী, যারা কর্মস্থলমুখী যারা আছেন, তারা নিঃসন্দেহে বেশ ট্রাফিকের বা ভালো ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তারা ঘরে ফিরছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি বগুড়া যেহেতু বৃহত্তর জেলা, বগুড়া কোথাও যেন যানজট যেন না হয় সেজন্য সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সালেক আপনাকে ধন্যবাদ। ডান, আপনি শুনছিলেন, আসলে সকলেরই প্রত্যাশা ছিল এবারের ঈদ যাত্রা যেন স্বস্তিদায়ক হয় এবং কিছু কিছু সমস্যা থাকলেও সার্বিকভাবে কিন্তু বলাই চলে যে যেভাবে কর্মজীবী মানুষরা স্বস্তির সাথে ঈদ করতে এসেছে সেই একইভাবে কিন্তু তারা আবার স্বস্তির সাথেই নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে পেরেছে। সব মিলিয়ে কিন্তু প্রশাসন, ট্রাফিক বিভাগ সহ পুলিশের যে অর্জন তা কিন্তু সত্যিই ছিল প্রশংসনীয়। এই বিষয়ে আরো খবর জানবো। আমরা সরাসরি চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী সাইফুল স্বপন। সঞ্জু, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে বগুড়া থেকে ঢাকায় কর্মপ্রিয় মানুষের ঈদ যাত্রার খবর। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায়। লক্ষ্মীপুর এমন একটি জেলা যে জেলার সাথে একমাত্র সড়ক পথের যোগাযোগ রয়েছে। এখানে বিমান, নৌ এবং রেলপথে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী ইকোনো এবং ঢাকা এক্সপ্রেস এবং চট্টগ্রামের শাহী ও জোনাকি বাস রয়েছে। আমরা এখানকার যাত্রীদের সাথে কথা বলেছি এবং কাউন্টারে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুর থেকে ঢাকার ভাড়া স্বাভাবিক 550 টাকা করে নিচ্ছে এবং আজ ঈদ উপলক্ষে তারা 600 টাকা করে নিচ্ছে। যদিও তারা 550 টাকা বাস মালিক সমিতির একটা চার্জ দেখিয়েছে, কিন্তু বিআরটি থেকে যে চার্জ রয়েছে সে চার্জে লক্ষ্মীপুর থেকে ঢাকার ভাড়া আসে 450 টাকার মতো। তো বিআরটি থেকে লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী প্রায় 200 টাকা করে বেশি নিচ্ছে। আমরা এই মুহূর্তে কথা বলবো একজন যাত্রীর সাথে। তিনি আমাদেরকে জানাবেন যে লক্ষ্মীপুর থেকে যে আপনার ঢাকা যাচ্ছেন এখানকার কাউন্টারের বাস ভাড়া তো আসলে যে শার্ট এই 2-3 দিন আগেও ভোক্তা অধিকার থেকে এখানে আসছিল, তখন যে রেট ছিল 523 টাকা ঢাকায় ইকোনো এবং ঢাকা এক্সপ্রেসের ভাড়া। ওই ভাড়ার শার্টের তো তোয়াক্কা করছেই না। ওনারা কাউন্টার থেকেই 650 টাকা 700 টাকা করে নিচ্ছেন। প্লাস হচ্ছে সময় মতো তো যাত্রী ভোগান্তি তো আছেই। মিনিমাম হচ্ছে 1 ঘন্টা ডিলে তো থাকতেই পারে, কিন্তু ব্যাপার হচ্ছে এই ওভার রেটে তারা টিকিট বিক্রি করতেছে। আর হচ্ছে আমরা যাত্রীরা কিন্তু একদিন আগে বা ক্ষেত্র বিশেষে 2 দিন আগেও কাউন্টারে আসে, যেহেতু কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছাতে হবে। এই এত বিড়ম্বনার মাঝেও কাউন্টারে আমি নিজে ভুক্তভোগী। আমার এলাকায় এখানেই পাশে আমার বাড়ি। আমি কালকে আসছিলাম টিকিট কাটার জন্য, ইকোনো কাউন্টার, ঢাকা এক্সপ্রেস কাউন্টার কেউ অগ্রিম টিকিট বিক্রি করে না বললো। আজকে যখন আসলাম, আজকে ঢাকায় যাব, আজকে বলতেছে টিকিট নাই, টিকিট বুকিং হয়ে গেছে।
ভাই এটা কোন ধরনের ফাইজলাম? ধন্যবাদ আপনাকে। এখানকার যে যাত্রীরা তারা জানাচ্ছিলেন যে তাদের ভোগান্তির কথা। এখানকার যে যারা যাত্রী আছে এবং সাধারণ মানুষ তারা দাবি জানাচ্ছেন যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার যেন বিয়ের যে চার্জ মতো যাত্রীরা ভাড়াকে টিকিট কেটে ঢাকায় ফিরতে পারে সেই ব্যবস্থা করার জন্য, এবং যাত্রীদের কাউন্টারে যেন অতিরিক্ত টিকিট টাকা না আদায় করা হয় সেই ব্যাপারে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। ডানা এ ছিল লক্ষ্মীপুর থেকে ঢাকা এবং চট্টগ্রামে কর্মে ফেরা মানুষের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদেরকে। বগুড়া ও লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধে আপন চাচাতো জ্যাঠাতো ভাই বোনদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী রয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সহকর্মী আব্দুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। কক্সবাজারের উখিয়ার কুতুপালং 9 নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া বসতবাড়ির জায়গা নিয়ে দুপক্ষের মাঝে বিরোধ চলছিল। এর জেরে রোববার সকালে সীমানা প্রাচীর নিয়ে তাদের মাঝে সংঘর্ষ বাধে। এ সময় হামলা পাল্টা হামলা ও এলোপাতাড়ি কোপানোর ঘটনায় উভয় পক্ষের অনেকে আহত হন। এ সময় স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাদের MSF আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন স্থানীয় মসজিদের খতিব এবং ওয়ার্ডের জামায়াতের আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম। নিহতরা সম্পর্কে আপন চাচাতো জেঠাতো ভাই বোন। প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং আমরা দাবি করছি যে যারা দোষী, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। পরিবারের মধ্যে জায়গা জমিন নিয়ে একটু ঝগড়া হয়েছিল। ওই ঝগড়ার মধ্যে আব্দুল্লাহ হুজুরকে এসে ওরা বিভিন্নভাবে তারা ছুরি এবং ছুরি দিয়ে আঘাত করে ফেলে চলে গেছে। জায়গার বিরুদ্ধে এই জায়গাটা এটা খরচ সূত্রে গত দিন আগে ওই জায়গাটা নিয়েছি, পুরোটাই বাউন্ডারি দিচ্ছে। ওই বাকি অল্প জায়গা বাউন্ডারি বাকি ছিল, এই বাউন্ডারি দেওয়ার টাইমে এরা অতিরিক্তদেরকে হামলা করছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে সতর্ক রয়েছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। শরীয়তপুরের জাজিরায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আটক 7 জনকে আদালতে তোলা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে তোলা হয়। এর আগে 88 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 1000 জনকে আসামি করে জাজিরা থানায় মামলা করে পুলিশ। এদিকে এই ঘটনার প্রধান অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কুদ্দুস ব্যাপারীকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে শনিবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের আওয়ামী লীগ নেতা কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েকশো হাতবোমা নিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। একটি মাঠ সদৃশ স্থানে বিপরীত পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে এবং তারা বালতিতে করে সেই স্থানে হাত বোমা বা ককটেল সদৃশ বস্তু তারা সেখানে নিয়ে গিয়েছে এবং তারা আক্রোশের বশবর্তী হয়ে এই হাত বোমাগুলো তারা প্রতিপক্ষের উপরে নিক্ষেপ করছে। যৌথ অভিযানে আমরা ঢাকা মহানগরীর শাহজাহানপুর এলাকা থেকে এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে আটক করতে সক্ষম হই। ঈদের ছুটি শেষে কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের স্থল বন্দরগুলো। টানা 9 দিন বন্ধ থাকার পর রোববার শুরু হয়েছে আমদানি রফতানি। দিনাজপুরের হিলি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, পঞ্চগড়ের বাংলাবান্দার, সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে রোববার সকাল থেকেই শুরু হয় পণ্য আনা নেয়া। এসব বন্দর দিয়ে রফতানি হচ্ছে পাট, ঔষধ, জুস, খাদ্যসহ ইলেকট্রনিক পণ্য। আর আমদানি হচ্ছে মসুর ডাল, গম, ভুট্টা সহ বিভিন্ন খাদ্যশস্য ও ইলেকট্রনিক সামগ্রী। বারবার মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবারও দেখা দিয়েছে নতুন আশার আলো। বাংলাদেশে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত 8 লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য জানিয়েছে দেশটির জান্তা সরকার। চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আরও 70,000 রোহিঙ্গা। এই খবরে রোহিঙ্গা শিবিরে বিরাজ করছে খুশির আমেজ। কক্সবাজার থেকে আব্দুর রহমানের পাঠানো তথ্য ছবিতে এ নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ।
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে যেন একের পর এক নতুন পালক যুক্ত করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এসে প্রত্যাবাসনের আশা জাগানোর পর থেকে আশায় বুক বেঁধেছিল রোহিঙ্গারা। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিমস্টেক সম্মেলন থেকে এলো দারুণ খবর। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবাসনে রাজি হয়েছে মিয়ানমার। আরো 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই বাছাইয়ের কাজ চলছে। যথাযথ নাগরিক অধিকার নিশ্চিতে নিজ ভূমিতে ফিরে যেতে উন্মুখ হয়ে আছেন রোহিঙ্গারা। বেশি খুশি আই গায়র সাড় উদ্দন লইন্দার গো আর সুদু হুদ্দানি লইন্দি আরা আঠাই তনসার কেম্পম মাঝে আরা রাইল লইরা আরা যেহনো সুরতে অনরা দুনিয়ারে জানাইরে যেহনো সুরতে আরারে বর্মা সরকারের দিবা বলে আশা করি। তবে মিয়ানমার সেনাদের চালানো নির্যাতনের বিভীষিকা এখনো চোখে মুখে ভাসে রোহিঙ্গাদের, আর তাই নিরাপদ জোনে তাদের প্রত্যাবাসন চান রোহিঙ্গা নেতারা। এডে পর্যন্ত ডলা গাজি মিলিটারি পোশাক দেখলে কেলাং হতে চাইলে শুকুরের পাই মারি ফেলাই, বন মারি ফেলাই, গুলি করে ফেলাই, হাড়ি ফেলাই, ইন দেখিলে মতন আর তো কি হয়ে যায়, মাথা মেন্টাল মিক হয়ে যাবে। তো সেই হিসাবে আর তো কি করা হইব, আরে সেফ জোন দিয়ে লই যা হইব। আগে যেন দিল্লা খাড়ি মারি নিয়ালে বাংলাদেশ মাহফুজা তুলে দিবে যে হেন্দিল্লা আন্ডা আনবরণ দেবল্লা বলি রোহিঙ্গা দুনিয়ারে আরজ করছে। আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস জুবানুদ্দিন পুরা গিয়ে দেখিয়ে হইলে রোহিঙ্গা কারখানার মাঝে সেফ জোন হইব আর টুপি দি আর আলটিমেট সলিউশন হইব। দীর্ঘ বছর গলার কাটা হয়ে থাকা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চান রোহিঙ্গা প্রতিরোধ কমিটিও। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টার কথা যাতে সত্যি হোক, উনি আন্তর্জাতিক মহলে যে কোনোভাবে কনভিন্স করে এবং মায়ানমারকে তাদের নাগরিকগুলো তাদের কাছে ফেরত যাবে, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। আমরা তো সবসময় প্রস্তুত ছিলাম, 18-তে প্রস্তুত ছিলাম, 19-এ প্রস্তুত ছিলাম, 23 সালেও প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত আছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টায় নিজ দেশে ফিরতে পারবেন রোহিঙ্গারা, এমন প্রত্যাশা তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতির গাড়ি বহরে হামলা ও চাঁদাবাজির আলাদা মামলায় নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে নীলফামারীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় আসামিপক্ষ জামিন আবেদন করে। পরে শুনানি না হওয়ায় 2 মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক দেলোয়ার হোসেনের আদালত। পরে তাকে প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন। নীলফামারী ডোমারডিমলার 1 আসনের সাবেক ফ্যাসিস্ট সরকারের ভোটচোর এমপি আফতাব উদ্দিন আহমেদকে নীলফামারীর 2টি মামলায়, রংপুরের একটি মামলায় উনি গ্রেপ্তার হয়েছিলেন। আজকে নীলফামারীর 2টি মামলায় থানা পুলিশ তাকে সোন অ্যারেস্টের জন্য আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতে এই ভোটচোর এমপিকে নীলফামারীতে নিয়ে আসা হয়েছে এবং নীলফামারীর ডিমলা উপজেলার একটি মামলায় এবং ডোমার উপজেলার একটি মামলায়, মোট 2টি মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই সোন অ্যারেস্টের পরে তাকে আবার কারাগারে প্রেরণ করা হয়েছে। মানিকগঞ্জের সদর উপজেলার রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া কার্টুনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর নাম বিউটি গোস্বামী। রাজধানী উত্তর এলাকায় স্বামী অলোক রঞ্জন গোস্বামীর সঙ্গে বসবাস করতেন বিউটি। ঘটনার পর থেকে বিউটির স্বামী অলোক পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার বিষয়টি চিহ্নিত করেছেন মানিকগঞ্জ সদর থানার তদন্ত ওসি আমিনুল ইসলাম। এই ঘটনায় নিহতের বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধ হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ভাঙনের মুখে জিও ব্যাগ ফেলে ক্লোজার নির্মাণ করেছে গ্রামবাসী। অল্প সময়ে পানি প্রবেশ বন্ধ হওয়ায় স্বস্তিতে উপকূলবাসী। শরীফুল্লাহ কায়সার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতরের নামাজের সময় প্রমত্তা খোলপেটুয়া নদীর 150 ফুট বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের 11টি গ্রাম। আনন্দের ঈদ রূপ নেয় বিষাদে। ভেসে যায় ঘরবাড়ি, রান্নাঘর, পালিত পশু পাখি, মাছের ঘের। নষ্ট হয় ফসলের ক্ষেত। কেউ কল্পনা করেনি 4 দিনেই বন্ধ করা যাবে এই বিপুল পানির প্রবেশ। পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় অস্থায়ী রিং বাঁধ বসিয়েছে গ্রামবাসী।
ভাঙনের মুখে ফেলা হয়েছে জিও ব্যাগ। এতে বন্ধ হয়েছে প্লাবনের পানিতে ভেসে ভেসে জীবনযুদ্ধ। এখন উপকূলবাসীদের দাবি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের। যে মানুষটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘেরের মাছ গেছে, অনেকের গবাদি পশু, ঘরবাড়ি, এদেরকে তাদের ক্ষতিপূরণ সহ তাদেরকে পুনর্বাসন আমরা দাবি করছি। ছোট ছেলেটা বাড়ি ছিল দুর্যোগের সময়, তার ওই পাইপের কাটা উঠেছে, এবার ওভার বেরিয়ে গেছে, খুব কষ্টে আছে। এই বাঁধ যদি ব্যবস্থা করা না যায় তাহলে এই অঞ্চলের মানুষের টিকে থাকা সম্ভব হবে না, এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি যেন একটা সাস্টেনেবল ড্যাম যেন এই অঞ্চলে দেওয়া হয়। উপকূলবাসীকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা ত্রাণের ব্যবস্থা করেছি। আমি নির্দেশনা দিয়েছি যে আগামীতে যেন এরকম কোনো বাঁধ আর না ভাঙে, যেসব বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে সে বিষয়ে যেন পানি বোর্ড আগে থেকে পদক্ষেপ গ্রহণ করে। পাও বোর্ড তথ্য মতে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের বেড়িবাঁধের ৬৮৩ কিলোমিটারের ৮০ কিলোমিটার এখনও রয়েছে ঝুঁকির মধ্যে। নিউজ ডেস্ক, দেশ টিভি। হবিগঞ্জে এক ব্যক্তিকে পাগল সাজিয়ে শেকলবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। পরিত্যক্ত ঘরে আটকে রাখা হয়েছে বাবুল নামের ওই ব্যক্তিকে, ঠিকমতো দেয়া হচ্ছে না খাবারও। স্থানীয়রা বলছেন বাবুল মানসিক ভারসাম্যহীন নয়। আমির হামজার প্রতিবেদন, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। পরিত্যক্ত ভাঙা ঘরে মাটিতে বসে আছেন এক বৃদ্ধ, পায়ে শিকল বাঁধা, পাগল সাজিয়ে 15 দিন ধরে বন্দি করে রেখেছে স্বজনরা। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামে ঘটেছে এই ঘটনা। বাবুল বৈষ্ণব নামের এই ব্যক্তির পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ওষুধের পাতা, ঠিকমতো জোটে না খাবারও। আমি তো খাবারও করতাম, ব্যবসাও করতাম, ওই বাক্তা বগিস যেতাম, মালা নিয়ে যেতাম, বীজ দিয়েছে, বীজ নানানটা বেচতাম। এই আমার এই হয়েছে, আমার এই হয়েছে, আমি ঘটনা মনে ফন্ড পারবো বানছে, এই তিনটে বেড়ায় আর এই হয়েছে। নিজেকে সুস্থ দাবি করে বাবুল জানান, পারিবারিক কলহের জেরেই তার এমন হাল করা হয়েছে। তবে ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও তার পরিবার মুঠোফোনে জানায়, সম্প্রতি বাবুল অস্বাভাবিক আচরণ শুরু করে, মাঝে মধ্যেই মারমুখী হয়ে উঠত। তাদের দাবি অনেকটা বাধ্য হয়েই তাকে শিকলবন্দি করা হয়েছে। এইটা কিটা লইছ, তুই কি তারে দাঁড়ালো এবার বাইরে জায়গা, ওই ডর মানুষের সারাদিনও একলা হয়ে মারবো। আর এদিকে সংবাদ প্রচার করলে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেন তার ছেলে। স্থানীয়রা বলছেন বাবুল বৈষ্ণব মানসিক ভারসাম্যহীন নয়। না, পাগলের কোনো প্রমাণ তো আমরা পাইনি। ওই বিড়ি সিড়ি খায় আর বাজারে যায়, কাম কাজ করে নাকি। তোর কোনো কিছু শুনছি না যে রাস্তার মানুষের সাথে ঝগড়াঝাটি করছে বলে, এমন শুনছি। এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। বাবুল বৈষ্ণবের জীবনে যেন আলো ফেরে, মুক্তি আসে এই শিকল থেকে। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের মির্জাপুরে প্রত্যন্ত গ্রামে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে স্থানীয়রা। ঈদ পরবর্তী বিনোদনকে কেন্দ্র করে সেখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে আলোচনায় আসে মাঠটি। নান্দনিক মাঠ এবং আয়োজন দেখে খুশি ক্রীড়াপ্রেমীরা। অভিজিৎ ঘোষের তথ্য ছবিতে জুবাইনুরের ডেস্ক রিপোর্ট। সাজসজ্জা এবং ড্রোন ভিউ দেখে মনে হতেই পারে আন্তর্জাতিক কোনো ক্রিকেট স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছেন আপনি। দাবার কোর্টের আদলে নকশা করা সবুজ আউটফিল্ড দেখে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড কিংবা নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্ক ভেবেও ভুল করতে পারেন যে কেউ। তবে যখন শুনবেন এটা বিদেশের কোনো মাঠ নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এক গ্রামীণ ক্রিকেট মাঠ, তখন ভ্রু কুচকাতে বাধ্য হবেন আপনিও। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ারসি ইউনিয়নের মজদই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি এখন সারা দেশে রীতিমতো ভাইরাল। স্থানীয়দের আয়োজন এবং মজদই জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় পঞ্চমবারের মতো আয়োজিত হয়েছে আরাফাত হোসেন কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা। ঈদ পরবর্তী বিনোদন এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই এমন আয়োজন। এদিকে অজপাড়া গায়ে এমন নান্দনিক মাঠে খেলা দেখতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ভিড় করেন হাজার হাজার মানুষ। এমন আয়োজন দেখে মুগ্ধ ক্রীড়ামোদী মানুষজন। আগামীতে আমরা দেখতে চাই যে জাতীয় দলের খেলোয়াড়, এবং আমরা আরো চাই যে বিদেশ থেকে আনা কোনো খেলোয়াড়কে আমরা দেখতে চাই। প্রতি বছর ন্যায় এই মাঠেই
আরো উন্নত ধরনের খেলার ব্যবস্থা করে। ভবিষ্যতে যেন আরো এই সিজন 5-এর পরে সিজন 6-7 কন্টিনিউ থাকে, আমাদের আনন্দটা যেন এই পুরো এলাকাবাসীর আনন্দ যেন আরো বেশি সুন্দর হয়। নান্দনিক মাঠ, জমকালো আয়োজন আর স্থানীয়দের বিনোদন উন্মাদনায় উৎসবমুখর পরিবেশ দেখে খুশি আয়োজকরাও। আগামীতেও এমন আয়োজনের আশ্বাস দিয়েছেন তারা। ঈদের মাঠে যেমন আনন্দ উপভোগ করি, ঠিক তেমনি আজকে এই মজদুই মাঠে, খেলার মাঠে আমরা সেরকম একটি আনন্দ উপভোগ করছি। ইয়াংরা যারা মাঠমুখী হয়, ক্রিকেটমুখী হয়, খেলামুখী হয়, মাদক মুক্ত থাকে, এইসব বিভিন্ন চিন্তা ভাবনা থেকে আমরা এই আয়োজনটা করে থাকি প্রতি বছর। 8 দলের এই টুর্নামেন্টে ফাইনালে অংশ নেয় ঢাকার ধামরাই জায়ান্ট এবং স্থানীয় সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল। টস হেরে ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেটে 198 তুলে ধামরাই। জবাবে 5 উইকেট হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নেয় সিটি এক্সপ্রেস। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। প্রচণ্ড খরার কবলে পড়েছে মৌলভীবাজারের চা বাগানগুলো। এর মধ্যে পড়ে গেছে প্রতিটি বাগানের 15 থেকে 20% চা গাছ। পাতার অভাবে চালু করা যাচ্ছে না কারখানা। এতে চলতি মৌসুমে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার শঙ্কায় রয়েছেন বাগান মালিকরা। বাগান বাঁচাতে সেচ সরঞ্জামের সরকারি ভর্তুকির দাবি তাদের। মৌলভীবাজার প্রতিনিধি সালি এলাহি কুটির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় প্রচন্ড খরার কবলে পড়েছে মৌলভীবাজারের 92টি চা বাগান। অধিকাংশ বাগানের 15 থেকে 20% চা গাছ পুড়ে গেছে। পানির অভাবে প্রতিদিন অসংখ্য চা গাছের সবুজ পাতা ধারণ করেছে ধূসর রং। মরে যাচ্ছে নতুন পুরাতন চা গাছ। শ্রমিকরা মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত 2টি পাতা একটি কুড়ি সংগ্রহ করতে পারছেন না। তেমনি নতুন পাতার অভাবে চা প্রক্রিয়ার জন্য কারখানা চালু করা যাচ্ছে না। মৌসুমের শুরুতে প্রকৃতিগত দুর্যোগে দুর্ভোগ বেড়েছে চা শ্রমিকদের। এখন তো তলব রেশনও নাই আমাদের। তলব 3 দিনে দিবে, 6 দিন কাজ করলে আমাদের 3 দিন কিছু তলব দিবে। এই বছরে আমাদের ঠিক মতো 2000 পাতি দিতে পারছি না, কারণ সমস্যা হলো বৃষ্টির কারণ। বৃষ্টি আসছে না, পাতিও হচ্ছে না, চারাগুলাও মরে যাচ্ছে। আবহাওয়া অফিস জানায় গেল বছর মার্চ মাসে 48 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। তবে এবছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র 4 মিলিমিটার। 24-এর মার্চ মাসে টোটাল বৃষ্টিপাত ছিল 46 মিলিমিটার। এই বছর মার্চ মাসে বৃষ্টিপাত হয় অনলি 4 মিলিমিটার। খরা থেকে চা বাগান রক্ষায় সেচ সরঞ্জামে সরকারের ভর্তুকির দাবি জানায় বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন। সরকারকে অনুরোধ করব তার জন্য ইরিগেশন আমদানির ব্যাপারে চা বাগানের মালিকদের ভর্তুকি দেন, যার ফলে আমরা চা বাগান টিকিয়ে রাখি। চা বাগানকে খরার কবল থেকে রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক ছায়া বৃক্ষরোপণ, গাছ প্রুনিং এর পর ভালোভাবে ছাঁটাই ও আদিকালের পদ্ধতি কচুরিপানা প্রয়োগের পরামর্শ দিয়েছে কর্মকর্তারা। খরা চা গাছে কিছুটা ক্ষতি হচ্ছে। খরা মোকাবেলায় আমরা 3টা মেইন টুলসের কথা বলি। কচুরিপানা মালচ, ইয়াং টি আদিকাল থেকে, এবং খরা পূর্বন চা গাছগুলোকে মোকাবেলার জন্য কচুরিপানা মালচ চমৎকারভাবে কাজ করে। মৌলভীবাজার জেলার 92টি চা বাগান দেশের চা উৎপাদনে প্রায় 75% অবদান রাখছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশের মতো চট্টগ্রামে বিভিন্ন মন্দিরগুলোতে উদযাপন হচ্ছে বাসন্তী পুজো। মহানবমীতে ভক্তদের পদচারণায় মুখর মন্দির প্রাঙ্গণ। দেশ জাতির মঙ্গল কামনায় করা হয় প্রার্থনা। আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। শরৎকালে যেমন শারদীয় দুর্গাপুজো হয়, তেমনি চৈত্র মাসে বসন্তকালে হয় বাসন্তী দুর্গাপুজো। রামচন্দ্র শরৎকালে অকাল বোধন করে মা দুর্গার পুজো করার আগে দেবী দুর্গার আরাধনা হতো এই বসন্তেই। আর তাই চৈত্র মাসের শুক্লপক্ষে হয় বাসন্তী পুজো। সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন মন্দিরগুলোতেও উদযাপন হচ্ছে বাসন্তী পুজো। প্রতি বছর ন্যায় এবছরও যেভাবে আশা আকাঙ্ক্ষা করেছি ঠিক সেভাবে আমাদের পুজো হচ্ছে। সবার থেকে, সব জায়গা, প্রশাসন থেকে শুরু করে সবার আমরা সহযোগিতা পাচ্ছি। কাট্টলী কালী মন্দির, মালিপাড়ার আশ্রম ও গোলপাহাড়ির মোড়ের মন্দিরগুলোতে ষষ্ঠী পুজোর দিন থেকেই ভক্ত অনুরক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ। রোববার মহানবমীতেও ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পূজা বলতে একটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে, সনাতনীদের মধ্যে একটা আনন্দের সব, সেটা যেই পূজাই হোক না কেন, সব আনন্দে একটা, সবার মধ্যে একটা আনন্দ, সবাই ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা আনন্দ। যতদিন পুজো হয় আমরা মায়ের পায়ে অঞ্জলি নিবেদন করি, মায়ের কাছে ভক্তি শ্রদ্ধা
সৌহার্দ্য সম্প্রীতি ইত্যাদি প্রার্থনা করি। বাসন্তী পুজোয় আশ্রমে আসতে পেরে খুশি তরুণীরা। পরিবারের বড়দের পাশাপাশি ছোটরাও এসেছেন পুজো করতে। প্রথম বিয়ের পরে বাসন্তী পুজো এনজয় করছি, ভালো লাগছে। আমাদের হিন্দুদের সবথেকে বড় পুজো দুর্গাপুজো। তবে দুর্গাপুজো আর বাসন্তী পুজোর মধ্যে আসলে খুব একটা তফাৎ নেই। মা বাসন্তী রূপে একবার আসে, দুর্গাপূজায় আশ্বিনে মা একবার দুর্গা রূপে আসে। পুজোতে দেবীর কাছে দেশ ও বিশ্ব মানবতার মঙ্গলের জন্য প্রার্থনা করছেন পুরোহিত। দেশের মঙ্গল কামনার জন্য আমরা এই পূজা করি। সবার দেশবাসীর মঙ্গলের জন্য, মঙ্গল কামনার জন্য সবাই এই বাসন্তী পূজা করা হয়, বসন্ত উৎসব বলা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসছেন পূজার প্রসাদ গ্রহণ ও অঞ্জলি দিতে। প্রার্থনা ও নাচে গানে মুখরিত সকলেই। সোমবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে বাসন্তী পূজা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাসন্তী পুজো নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, মন্দিরে লোক সমাগম কেমন দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে এই বাসন্তী পূজা উপলক্ষে মৌলভীবাজারের যে চা বাগান রয়েছে, বিশেষ করে চা বাগানের যে সনাতন ধর্মাবলম্বী রয়েছে, তারা এই উৎসবে মেতে ওঠেন এই বাসন্তী পূজায়। বসন্তকালে এই পূজাটি অনুষ্ঠিত হয় বলে একে বাসন্তী পূজা বলা হয়। এবং এই বাসন্তী পূজায় নানা রকমের আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে প্রায় 1 শতাধিক মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই পূজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে সমবেত হয়েছেন। এবং আপনাকে বিষয় জানাতে চাই যে বসন্তকালে এই পূজা অনুষ্ঠিত হবে, এই কে কেন্দ্র করে নানা রকমের পসরা নিয়ে বসেন বিভিন্ন দোকানিরা। এবং তাই এবারে হয়েছে মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় এই বাসন্তী পূজা উপলক্ষে বসেছে মেলা, এবং মেলায় নানা রকমের পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে। আমি এখন আছি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেবীপুর সার্বজনীন দেবালয়ে। এখানে মূলত ব্যতিক্রম ধর্মীয় একটি পূজা অনুষ্ঠিত হয়। 100 হাতের দেবী এখানে পূজিত হন এবং এবার নিয়ে প্রায় 10 বছরের অধিক সময় ধরে এই দেবালয়ে 100 হাতের প্রতিমা এখানে পূজিত হয়ে আসছেন। এবং এখানে নানা শ্রেণীর ভক্ত অনুরাগী এখানে সমবেত হন। মূলত এখানে যারা সমবেত হন তারা দেবীর কাছে প্রার্থনা করেন যাতে আগামী বছর তারা নানা উৎসবে আয়োজনে এবং ধনধান্যে তারা এখানে সমবেত হতে পারেন। এবং তারা এই জায়গায় মূলত যে জিনিসটা করেন যে এই পূজায় তারা সমবেত হয়ে প্রার্থনা করেন যে এই জায়গায় তারা নানাভাবে পূজার যে আনুষ্ঠানিকতা সেটা সমাধান করে। আজকে মৌলভীবাজারের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছি, অর্থাৎ বিশেষ করে বাগানের যেসব পূজা মণ্ডপ রয়েছে সেখানে নানা রকম আয়োজনের মধ্য দিয়ে চা শ্রমিকরা উৎসবে মেতে উঠেছেন। যদিও এটি বাসন্তী পূজা, কিন্তু এই বাসন্তী পূজা এবং সার্বজনীন পূজার মধ্যে কোনো পার্থক্য নেই বলে আমাকে আয়োজকরা জানিয়েছেন। কারণ এই অবস্থায় মৌলভীবাজারে প্রায় 70-এর অধিক বাসন্তী পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে। এই হচ্ছে মৌলভীবাজারের বাসন্তী পূজা নিয়ে সর্বশেষ। কোটি ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা 9 দিনের ছুটি শেষে খুলেছে অফিস আদালত। ঈদের আমেজে ঢিলেঢালা কার্যক্রম, রেল, সড়ক ও নৌপথে ফিরছে মানুষ। পথে আমরা সবসময়ই যাতায়াত করি, তো ঈদের সময় তো সাধারণ সময়ের চেয়ে একটু ভিড়, তাও ভালোই ছিল। জার্নি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। উখিয়া জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলায় মসজিদের খতিব সহ নিহত 3, এলাকা জুড়ে থমথমে অবস্থা। হাতবোমা বিস্ফোরণের ঘটনায় শরীয়তপুরে আটক 7 জন, বরিশালের রাবের হাতে গ্রেফতার প্রধান অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কুদ্দুস। প্রত্যাবাসনে মিয়ানমার রাজি হওয়ায় আশার আলো দেখছেন রোহিঙ্গারা, ক্যাম্পে খুশির বন্যা, দ্রুত বাস্তবায়নের দাবি। এবং সারা দেশে উদযাপিত হচ্ছে বাসন্তী পূজা, মহানবমীতে ভক্তদের উপস্থিতিতে মুখর মন্দির প্রাঙ্গণ, দেশ ও জাতির মঙ্গল কামনা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।